আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেরনোবিল, আপনারা অনেকেই হয়তো এই নামটার সাথে পরিচিত, বাট ইফ ইউ আর হিয়ারিং দিস নেম ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে আপনাকে বলে রাখি, ইতিহাসের সবথেকে বড় মানবসৃষ্ট দুর্ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ, যা তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ছিল হিরোশিমা এবং নাগাসাকিতে পড়া নিউক্লিয়ার বমের থেকেও প্রায় 500 গুণ বেশি। এবং 1986 সালের 26শে এপ্রিল ঘটা এই ঘটনার 35 বছর পরেও সেখানে কোনো মানব বসতি গড়ে ওঠেনি। অ্যাজ ইউ ক্যান সি, মানুষজন যেভাবে তাদের ঘরবাড়ি ফেলে গিয়েছিল এখনও সেভাবেই আছে, এবং প্রকৃতির নিজস্ব নিয়মে সেখানে গাছপালা গড়ে উঠেছে। আর আমরা আজকের ভিডিওতে এই চেরনোবিল বিস্ফোরণ কিভাবে হলো এই সম্পর্কেই জানতে চলেছি। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। উনিশশো সালের 26শে এপ্রিল, সোভিয়েত ইউনিয়ন তখনও সদর্পে টিকে আছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রিপেদ শহর, যা বর্তমান ইউক্রেনের অংশ, সেই প্রিপেদ শহরের ইয়ানিভ রেল স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে স্মরণকালের সবচেয়ে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রায় 4000 মানুষ এবং দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তায় লক্ষাধিক মানুষ মারা যায়। অথচ আনুষ্ঠানিক বিবৃতি বা অফিসিয়াল স্টেটমেন্টে কর্তৃপক্ষ জানায় মৃতের সংখ্যা মাত্র 31, এবং এর তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ছিল এক্স-রের চাইতে মাত্র কিছুটা বেশি। এই দুর্ঘটনার এত বছর পরেও বহু লোক সেই তেজস্ক্রিয়তায় ভুগছে, এবং এর ফলে সরাসরি ঝুঁকির মধ্যে চলে আসে 2600 স্কোয়ার কিলোমিটার এলাকা। এই দুর্ঘটনা সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ হলো সামান্য পরিমাণ তেজস্ক্রিয় বা রেডিয়েটিভ জ্বালানি ব্যবহার করে সস্তায় বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা। তবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু রাখার জন্য অন্য কোনো সোর্স থেকে বিদ্যুৎ সংযোগ দিতে হয়। কিন্তু কখনো যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারেন্ট চলে যায়, তখন কি ঘটবে? সেই পরীক্ষা করার সময়ই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনার জন্য বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের ভুলকেই দায়ী করা হয়, কিন্তু এতটাও সরল না ঘটনাটা। সেদিন যেই পরীক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটেছিল, সেই পরীক্ষা বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই সম্পন্ন করার নিয়ম। অভিযোগ রয়েছে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পরীক্ষা সম্পন্ন না করেই বিদ্যুৎ কেন্দ্র চালু করার উপযোগী হিসাবে ঘোষণা করে। তখন চেরনোবিল কর্তৃপক্ষ দ্রুত নির্মাণ কাজ শেষ করার কৃতিত্ব দেখাতেই বিনা অনুসন্ধানে বিদ্যুৎ কেন্দ্র চালু করার অনুমোদন দেয়। পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর 1982, 84 এবং 85 সালে এই পরীক্ষা করা হয়, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ত্রুটির কারণে পরীক্ষাটি ব্যর্থ হয়। পরবর্তীতে 1986 সালের 26শে এপ্রিল তারা এই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এই পরীক্ষা চালানোর কথা ছিল 1986 সালের 26শে এপ্রিল দিনের বেলা। পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমিয়ে আনা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেখানে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। কিন্তু চেরনোবিলের আশেপাশে বড় বড় কলকারখানার মালিকেরা এই বিদ্যুৎ ঘাটতি মেনে নিতে চায়নি। তারা কর্তৃপক্ষকে অনুরোধ করে এই পরীক্ষাটি রাতের বেলা করার জন্য। এই পরীক্ষার দায়িত্বে ছিল চেরনোবিলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অ্যানাতলি দিয়াতলভ। তিনি বারবার এই পরীক্ষাটি চালিয়ে ব্যর্থ হবার কারণে তার প্রমোশন আটকে ছিল। তিনি চাচ্ছিলেন সেই পরীক্ষাটি সেই রাতেই শেষ করে তার প্রমোশন নিশ্চিত করতে। তাই এ ধরনের পরীক্ষা চালানোর জন্য যে ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার, তার কোনোটাই ঠিকমতো গ্রহণ করা হয়নি। এমনকি যারা রিঅ্যাক্টর রুম পর্যবেক্ষণে ছিল এবং সে রাতে দিয়াতলভের সাথে যারা কন্ট্রোল রুমে ডিউটিতে ছিল, তারা কেউ জানতই না যে তারা এত বড় একটা পরীক্ষার অংশ হতে যাচ্ছে। এর কারণ হলো, এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে পরিমাণ অভিজ্ঞতার দরকার, সেই শিফটে কাজ করা বেশিরভাগ কর্মীরই সে ধরনের কোনো অভিজ্ঞতাই ছিল না। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি ছিল। দুর্ঘটনার সূত্রপাত হয় চতুর্থ রিঅ্যাক্টরটি থেকে। বিদ্যুৎ কেন্দ্রে 4 নম্বর রিঅ্যাক্টরটির পরীক্ষা চালানোর জন্য 25শে এপ্রিল রাত 11টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 20%-এ নামিয়ে আনা হয়। পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশনের শক্তি হ্রাস করার জন্য রিঅ্যাক্টরে কিছু কলাম প্রবেশ করানো হয়।
এসব কলাম ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন নিউট্রন শোষণ করে টেম্পারেচার কমিয়ে রাখে, ফলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দ্রুত কমে যায়। কিন্তু অনভিজ্ঞ কন্ট্রোল রুম অফিসারেরা প্রয়োজনের থেকে বেশি কলাম রিঅ্যাক্টরে প্রবেশ করায়, যার ফলে রিঅ্যাক্টর প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পরবর্তীতে কলামগুলো দ্রুত রিঅ্যাক্টর থেকে সরিয়ে নিলে 26শে এপ্রিল রাত 1টার দিকে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে চলে আসে। রাত 1:23 দিকে বিদ্যুৎ উৎপাদন 12% নেমে আসার পর পরীক্ষা শুরু করা হয়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে রিঅ্যাক্টরের শক্তি উৎপাদন দ্রুত গতিতে বাড়তে থাকে। হুট করে মোট শক্তির পরিমাণ বিপজ্জনক পর্যায়ে চলে আসে, কারণ তখন রিঅ্যাক্টরে 30টি কলাম থাকার কথা থাকলেও কলাম ছিল মাত্র 6টি। এ সময় সেই চুল্লি ঠান্ডা করতে টারবাইনে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করানো হয়, কিন্তু সেই পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় তা সহজে বাষ্প না হয়ে উল্টো চুল্লির তাপমাত্রা বাড়াতেই থাকে। এ সময় মোট শক্তির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি হয়ে যায়। এর ফলে দুটি বড় আকারের বিস্ফোরণ ঘটে। এর ফলে রিঅ্যাক্টরের রেডিয়েশন রক্ষাকারী গম্বুজ আকারের ছাদ ভেঙে পড়ে। এর ফলে তেজস্ক্রিয় বর্জ্য বা রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট আশেপাশের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু এর রেডিয়েশনের ঝুঁকির মধ্যে চলে আসে প্রায় 2600 বর্গ কিলোমিটার এলাকা। চেরনোবিলের ঝুঁকি সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন কী। তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের প্রত্যেকটি অ্যাটম বা পরমাণু এক একটি বন্দুকের গুলির মতো কাজ করে, এবং এই পরমাণুর গতিপথে যা কিছু পড়ে তা সব ছেদ করে চলে যায়। আর এই বিক্রিয়া বা ফিউশনটি হলো চেইন ফিউশন। কারণ এই পরমাণুগুলো ভেঙে গিয়ে যখন এর থেকে নিউট্রন বেরিয়ে আসে, তখন এই নিউট্রন অন্য সব পরমাণুকে আঘাত করে, এবং সেই সব আঘাতকৃত পরমাণুগুলো ভেঙে গিয়ে সেখান থেকেও নিউট্রন বেরিয়ে আসে, এবং সেই নিউট্রনগুলো অন্য আরেক পরমাণুকে আঘাত করে, এবং এইভাবে এই চেনটি চলতেই থাকে। এবং চেরনোবিল থেকে সেদিন এরকম 3 লক্ষ কোটি পরমাণু বা অ্যাটম ছড়িয়ে পড়েছিল। এর কিছু পরমাণু প্রায় 50,000 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই চেরনোবিলের 4 জন কর্মী মারা যায়, এবং 237 জন কর্মী এবং দমকল বাহিনীর সদস্য মারাত্মক রেডিয়েশনের শিকার হয়ে 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। এবং বিমান থেকে এমন 5000 টন পদার্থ ফেলা হয়েছিল যেগুলো সেই তেজস্ক্রিয়তা শুষে নিতে পারে। কিন্তু এই ফিউশন বা বিক্রিয়া বন্ধ করতে হলে নিউট্রনগুলোকে শুষে নিতে হবে। নিউট্রন শুষে নেওয়ার জন্য ফেলা হয়েছিল বোরন। সেই সঙ্গে তেজস্ক্রিয়তা যেন ছড়িয়ে পড়তে না পারে তাই লেড বা সীসা ফেলা হয়েছিল। তাপ শুষে নেওয়ার জন্য ডোলোমাইট ফেলা হয়েছিল। আর সবার উপরে বালু বা সিলিকন ডাইঅক্সাইড ফেলা হয়েছিল, যেটা সব কিছুর উপর একটা পর্দা হিসেবে কাজ করে। কিন্তু এসব করতে করতেই বিস্ফোরণের ফলে তৈরি ভাঙাচোরা টুকরো আর ধুলাবালু বাতাসের সঙ্গে মিশে 1 মিলিমিটারের মতো উপরে উঠে গিয়েছিল। সরকারি হিসাব মতে এই দুর্ঘটনায় স্বল্প সময়ে প্রায় 4000 এবং দীর্ঘমেয়াদী লক্ষাধিক মানুষ মারা যায়, এবং প্রায় 50 লক্ষ লোক এই ভয়ানক রেডিয়েশনের শিকার হয়। এদের মধ্যে প্রায় 6 লক্ষ শিশু রয়েছে। এগুলো সবই সরকারি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আসলে বাস্তব সংখ্যাটা এর থেকেও বেশি। বর্তমানে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের 80 কিলোমিটার এলাকার মধ্যে কেউ বসবাস করে না। চেরনোবিলের ধ্বংসস্তূপে থাকা 200 টন গলিত পরমাণু জ্বালানি থেকে যে পরিমাণ ভয়ানক তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ছড়িয়েছে তা কয়েক হাজার বছরেও সম্পূর্ণ দূর হবে না। এই রেডিয়েশন কিছুটা লাঘব করতে 36,000 টন ওজনের 355 ফুট উঁচু একটি ধাতব গম্বুজ স্থাপন করা হয়েছে চেরনোবিলের 4 নম্বর চুল্লি বা রিঅ্যাক্টরের ওপরে। এটি পৃথিবীর সবথেকে বড় পোর্টেবল বা বহনযোগ্য মেটালিক স্ট্রাকচার। তবে এখন সত্যি সেখানে রেডিয়েশন এক্সরের চেয়ে কিছুটা বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।